সপ্তম বিবাহবার্ষিকীতে হাসপাতাল থেকে প্রেগন্যান্সি রিপোর্ট পেয়ে স্বামীকে চমকে দেবে বলে আনন্দ নিয়ে অপেক্ষা করছিল নীলা। 7 বছর একটা সন্তানের জন্য আল্লাহর কাছে অজর নয়নে প্রার্থনা করেছে সে। চেনা জানা কোনো ডাক্তার বাদ দেয়নি, অনেকেই বলেছে কবিরাজ দেখাতে, কিন্তু এটা শিরক বলে সে আর ওটা করেনি, না হলে ওটাও করত। দিন 3 আগে টেস্টের রিপোর্ট পায় হাতে নীলা, রেজাল্ট পজিটিভ, সে প্রেগনেন্ট। এতদিন আল্লাহ মুখ তুলে চেয়েছেন। সে ভাবছে রাকিব খবরটা শুনে কতটা খুশি হবে। ভালোবেসে বিয়ে করেছিল তারা। বিয়ের বছরখানিক পর রাকিব ও তার পরিবার সন্তানের জন্য বায়না করে। নীলার আরও কিছুদিন পর বাচ্চা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরিবারের সবার আবদারের সামনে কিছু বলতে না পেরে রাজি হয়ে গেল। এভাবে দেখতে দেখতে 6 মাস চলে গেল, 6 বছর চলে গেল, কিন্তু তখনও নীলা কনসিভ করলো না। তখন সবাই বিরক্ত হতে লাগলো। শুরু হলো ডাক্তার দেখাদেখি, কোনোভাবেই কাজ হচ্ছিল না। বিয়ের 6 বছর পার হওয়ার ধৈর্য রাখতে না পেরে রাকিব অবশেষে দ্বিতীয় বিয়ের কথা বলেই ফেলল। অবশ্য রাকিবের মা অনেক আগে থেকেই বলছিলেন। নেহাত ভালোবেসে বিয়ে করেছিল বলে রাকিব মুখ ফুটে কিছুই বলতে পারছিল না। কিন্তু 6 বছর পর যখন নীলার কোনো সন্তান হচ্ছিল না, তখন রাকিবের ধৈর্য ভেঙে যায়। সে বলে নীলা এ বাড়িতেই থাকবে, তার কোনো অযত্ন হবে না, শুধু নতুন একজন সদস্য পরিবারে যুক্ত হবে। রাকিবের জন্য কথাটা বলা সহজ হলেও নীলার জন্য সহজ ছিল না। সে অনেক অনুরোধ করল রাকিব যেন দ্বিতীয় বিয়ে না করে। সন্তান হওয়া, এতে আল্লাহ ছাড়া আর কারো হাত নেই, তিনি ইশারা না করলে কোনো কিছুই হবে না। নীলার অনুরোধে রাকিব থেমে গেল। অবশেষে আসছে আনন্দের দিন। নীলা পুরো বেডরুম মোমবাতি আর ফুল দিয়ে সাজালো। সে প্রথম বিবাহবার্ষিকীর মতো করে কেক অর্ডার দিয়ে আনলো। অপেক্ষা করছে রাকিব কখন বাসায় আসবে। 12:37-এ কলিং বেল বাজলো। নীলা দৌড়ে গিয়ে দরজা খুলল। সামনে তার শাশুড়ি দাঁড়িয়ে, পেছনে রাকিব আর তার গোমটা টানা একটা মেয়ে বেনারসি পরে বিয়ের সাজে দাঁড়িয়ে আছে। কয়েক মুহূর্ত লাগলো সবটা বুঝে উঠতে। নীলা রাকিবের দিকে তাকালো। সে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি সামলাতে রাকিবের মা বললেন, নতুন বউকে কতক্ষণ দরজায় দাঁড় করিয়ে রাখবে? সরে দাঁড়াও, ওদের ভিতরে আসতে দাও। ফ্রিজ থেকে মিষ্টি এনে নতুন বউকে দাও। একশ্বাসে কথাগুলো বলে নীলাকে দরজা থেকে সরিয়ে নতুন বউকে নিয়ে পথ দেখিয়ে ঘরের ভেতর প্রবেশ করলেন তিনি। সকালে তিনি বলেছিলেন রাকিবকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যাবে, ফিরতে রাত হবে। কিন্তু এই বুঝি তার আত্মীয়ের বাড়ি? বিবাহবার্ষিকী উপলক্ষে নীলা বিরিয়ানি রান্না করেছে সবার জন্য। ঘরের চারদিক থেকে বিরিয়ানির গন্ধ আর ফুলের গন্ধে ম ম করছে। নীলার শাশুড়ি নতুন বউকে নিয়ে নীলার বেডরুমে গেলেন। রুম সাজানো দেখে তিনি বললেন, ভালোই করেছো রুম সাজিয়ে, না হলে এখন কাউকে মার্কেটে পাঠিয়ে ফুল আনতে হতো। নীলা কোনো উত্তর দিল না। সে কি বলবে বুঝতে পারছে না। সে তো জানে রাকিব সন্তানের মুখ দেখার জন্য কতটা উন্মাদ হয়ে আছে। মাঝে মাঝে তার মুখে দ্বিতীয় বিয়ের কথা শুনলে কষ্ট পেলেও নিজেকে সামলে নিত। তো সন্তানের জন্য এমন কথা অনেকেই বলে, তাই বলে কি রাকিব সত্যি সত্যি বিয়ে করবে? হাজার হোক ভালোবেসে বিয়ে করেছে ওরা। নীলা সব ধারণা মিথ্যা প্রমাণ করে দিয়ে অবশেষে রাকিব নতুন বউ নিয়ে আসলো। নতুন বউকে রুমে রেখে রাকিব ড্রয়িং রুমে এসে নীলার পাশে বসলো। নিজের ভেতর কোনো কষ্ট পুষে রেখো না, কারণ নীলা ভুলটা তো তোমারই, তুমি তো সন্তান দিতে পারছো না। নীলা কিছুই বলছে না। সারা রাত বারান্দায় বসে থাকলো নীলা। শাশুড়ি একবার এসে ডেকে গেছে, আসছিস না কেন? এসে আমার রুমেই ঘুমা, আর ওই রুমে তো নতুন বউ আছে। শুনে নীলা ভাবছে, আজ ওই রুমে নতুন বউ আছে, কাল কি থাকবে না? আজ না হয় শাশুড়ির রুমে ঘুমালাম, কাল কোথায় ঘুমাবো? পরশু? এভাবে তো আর চলবে না, তাই না? ভোরে রুমের দরজা খোলার শব্দ পেয়ে উঠে আসলো নীলা। রাকিব রুম থেকে বের হয়ে ওয়াশরুমে চলে গেল। নীলার বুকের ভিতরটা কেমন ধকধক করছে। রুমে গেল সে। ঝাপসা আলোয় বোঝা যাচ্ছে নতুন বউ ঘুমাচ্ছে। কোনো শব্দ করলো না সে। ড্রয়ার খুলল, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে আসলো নীলা। রাকিব ওয়াশরুম থেকে বেরিয়ে কিছুক্ষণ পরে বাইরে গেল। আধা ঘন্টা পর বাসায় ফিরে কিচেনে নীলাকে দেখতে পেল না। প্রতিদিন এই সময় নীলা চা রেডি করে রাখত। আজ ব্যতিক্রম হওয়ায় মোটেই অস্বাভাবিক নয়। মেয়েটা কষ্ট পেয়েছে, ওকে স্বাভাবিক করতে হবে। পুরো ঘর খুঁজেও নীলাকে দেখল না রাকিব। টেবিলের উপর একটা খাম দেখল। খাম থেকে কাগজটা বের করে পড়তে শুরু করলো। কখনো ভাবিনি এমন পরিস্থিতিতে পড়তে হবে। তোমার সামনে দাঁড়িয়ে কথা বলার শক্তি পাবো না, বাধ্য হয়ে লিখে রেখে যাচ্ছি। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবেসেছি, এখনও কতটা ভালোবাসি, আর পরেও বাসবো। কিন্তু এখন তোমার কাছে থাকবো না। আমি বন্দা নই। ডাক্তার বলেছিল আমাদের দুজনেরই কারো কোনো সমস্যা নেই। আল্লাহ যখন ইচ্ছে সন্তান দেবেন, সেই ভরসায় থেকেছি সব সময়। তোমাকেও বুঝিয়েছি,
ভাগ্যে সন্তান থাকলে আল্লাহ নিশ্চয়ই দেবেন। তোমার অবুঝ মন আমার কথা মানেনি। তুমি অন্য কাউকে এনে আমার জায়গাটা তাকে দিলে। মুখে যতই বলো যে আমার জায়গা আমারই থাকবে, কিন্তু এক রাজ্যে দুজন রাজত্ব করতে পারে না। এতে সুখ শান্তি থাকবে না। যাকে এনেছো সে কোনো দোষ করেনি, আমি কেনই বা তাকে কষ্ট দেব? তাই আমি সরে যাচ্ছি। তোমার কোনো সিদ্ধান্তে কখনো বাধা দেইনি, শুধু একটা ব্যাপারে তোমাকে আটকিয়েছি, কারণ আমি অন্য কাউকে মানতে পারতাম না। তবুও কপালে যা আছে কেউ ঠেকাতে পারে না, সেটাই মেনে নিয়ে আমি চলে যাচ্ছি। প্রেগনেন্সির রিপোর্টটা রেখে গেলাম। আমি কনসিভ করেছি 2 মাস হলো। 4 দিন আগের রিপোর্ট হাতে পেয়েছি। ভেবেছিলাম বিবাহবার্ষিকীতে তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু তুমি তো আমাকে সারপ্রাইজ করে দিলে। তোমাকে জানাতে চাচ্ছিলাম না, কিন্তু যে কষ্ট আমি পাচ্ছি তার সামান্য অংশ তো তুমিও পাও না। এটা ভেবে কষ্ট পাবে যে ক্ষমতার কারণে তুমি অন্য কাউকে আমার জায়গা দিলে, তা আমার মধ্যেই পূরণ হলো। তোমাকে আমি ডিভোর্স দেব না। আমার সন্তানের তার বাবাকে প্রয়োজন হবে। সময় মতো তুমি তাকে দেখতে পাবে। আমাকে ফেরানোর চেষ্টা করো না, তাতে ফলাফল খারাপের দিকে যেতে পারে। চিঠি পড়ে রাকিবের অনুভূতিটা কেমন হতে পারে তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ সবাইকে।